বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আমার আজকের আলোচনায় থাকছে এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম। আজকে আমি এই অধ্যায়ের কিছু সংখ্যক এমসিকিউ ব্যাখ্যা সহ আলোচনা করব এবং আজকের এই এমসিকিউগুলো আমার লেকচার 4-এ অবস্থান করছে, অর্থাৎ আজকে আমি এমসিকিউর লেকচার 4 আলোচনা করব। চলো এই লেকচার 4-এ যে কয়টি এমসিকিউ রয়েছে সেগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চেষ্টা করি। আমি তোমাদেরকে এখন বোর্ডে নিয়ে যাচ্ছি। দেখো কি লিখে রেখেছি। এসএসসি রসায়ন অধ্যায় 11 খনিজ সম্পদ জীবাশ্ম। খনিজ সম্পদ জীবাশ্ম ব্যাখ্যাসহ কতিপয় গুরুত্বপূর্ণ এমসিকিউ লেকচার 4। আসলে আমাদের প্রথম যে এমসিকিউ রয়েছে 1 এবং 2, এই দুইটা এমসিকিউর জন্য একটি উদ্দীপক রয়েছে। সেই উদ্দীপক থেকে আমাদের 1 এবং 2 অ্যান্সার করতে হবে। আসো দেখো, এটা হচ্ছে প্রোপানল CH3CH2CH2OH। প্রোপানল অধিক পরিমাণ অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস অ্যারো দিয়ে লেখা আছে বি। তোমরা জানো অম্লীয় পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে যখন অ্যালকোহলকে জারিত করা হয়, প্রথম ধাপে অ্যালডিহাইড এবং দ্বিতীয় ধাপে জৈব অ্যাসিড তৈরি হয়। তো এখানে কিন্তু কোনো ধাপ সংখ্যা বলিনি, এখানে সরাসরি বলে দিয়েছে শুধু বি তৈরি হবে। জানো শুধু বি যে তৈরি হবে তা কিন্তু না। তোমরা তো জানো যখন জারিত করা হয় তখন প্রথম ধাপে অ্যালডিহাইড এবং পানি, দ্বিতীয় ধাপে জৈব অ্যাসিড তৈরি হয়। তো এখানে বি তৈরি হয়েছে, সাথে অন্যান্য যে যৌগগুলো তৈরি হয়েছে সেগুলোর কথা বলেনি, কারণ মেইন উৎপাদটা হচ্ছে বি, অর্থাৎ এটা হতে পারে জৈব অ্যাসিড কিংবা অ্যালডিহাইড। তো আমরা এটা বুঝবো কিভাবে যে এটা অ্যালডিহাইড নাকি জৈব অ্যাসিড? বুঝবো এইভাবে, তোমাদেরকে বলি। এখানে কিন্তু আণবিক ভর দেওয়া আছে। তো আমরা জানি অ্যালডিহাইড হলে সে এটা হবে। দেখো অ্যালডিহাইড হলে হবে CH3 বন্ড CH2 বন্ড CHO। এবার এটার আণবিক ভর বের করব। অ্যালডিহাইড হলে কিন্তু এটা হবে, এই যে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড CH3CH2CHO। অ্যালডিহাইডের কার্যকরী মূলক হচ্ছে CHO। এখন এটার মধ্যে আছে কয়টা কার্বন? দেখো টোটাল কার্বন আছে 1 2 3, 3টা কার্বন। এরপরে দেখো হাইড্রোজেন হচ্ছে 3 2 5 1 6। আর অক্সিজেন হচ্ছে কয়টা? দেখো একটা। এটার আণবিক ভর এখন বের করব। দেখো কিভাবে বের করব। 12 × 3 প্লাস 1 × 6 প্লাস 16। কিভাবে? লক্ষ্য করো, কার্বন হচ্ছে 12, 3 দিয়ে গুণ করতে হবে, প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, 6 দিয়ে গুণ করতে হবে যেহেতু 6টা পরমাণু রয়েছে, আর অক্সিজেনের পারমাণবিক ভর 16। এখন যদি আমরা সবগুলো যোগ করি তাহলে কি আসে? এই জায়গাটা আমি মুছে ফেলবো। দেখো মুছে হিসাব করার জন্য, তোমাদেরকে দেখানোর জন্য এটা মুছে ফেললাম। তাহলে কি আসবে? লক্ষ্য করো, 3 12 36, 36, এরপরে 6, তারপরে আছে 16, যোগ করলে হয় 3 6 18, 8 হাতে হচ্ছে 1, 3 আর 1 4 আর 1 5, 58। দেখো 58 গ্রাম। এটার দেখো আণবিক ভর 58 গ্রাম হবে না, 58 আণবিক ভরের কোনো একক হয় না। 58 যদি অ্যালডিহাইড হয় তাহলে 58 হয়। লক্ষ্য করো এখানে আছে 79, এরপরে আছে 74, 71, 60। দেখো 58 কিন্তু নাই, 58 অ্যালডিহাইড হলে সেটার ভর আসবে 58, এখানে কিন্তু 58 নাই, তাহলে কিন্তু আমি অ্যালডিহাইড বলতে পারি না। এরপরে বাকি আছে জৈব অ্যাসিড, তাহলে অ্যালডিহাইড বাদ পড়ে গেল, লজিক্যালি বাদ পড়ে গেল। এখন আমি চলে যাব জৈব অ্যাসিডে। দেখো জৈব অ্যাসিডটি হবে এরকম CH3 CH2 বন্ড COOH। আচ্ছা, প্রোপানোয়িক অ্যাসিড হবে। তো কার্বন কয়টি? দেখো তো কার্বন হচ্ছে 3টি। এরপরে হচ্ছে হাইড্রোজেন, দেখো 3 2 5 আর 1 6। এরপরে দেখো অক্সিজেন হচ্ছে 2টি, U2 একসাথে যদি করি 3টি কার্বন, হাইড্রোজেন 3 2 5 আর 1 6, এরপরে অক্সিজেন হচ্ছে 2টি। এবার আমরা তার আণবিক ভরটা বের করব। এটা মুছে ফেললাম, যদি তোমরা এখন বুঝে গেছো, এটা মুছে ফেললাম। আণবিক ভর যদি আমি এখন বের করতে যাই তাহলে কি আসে? লক্ষ্য করো কি আসে।
12 ইন্টু 3 প্লাস এরপরে 1 ইন্টু 6 প্লাস এরপর হবে 16 ইন্টু 2। কেন? কার্বন 3টি, এই জন্য 12 ইন্টু 3 হবে, প্লাস এরপর হাইড্রোজেন 1 ইন্টু 6 প্লাস অক্সিজেন হচ্ছে 16, দুটি আছে বলে 2 দিয়ে গুণ করলাম। তাহলে কত আসে? 3 12 36, দেখো 36 প্লাস 6 প্লাস 16 দুগুণে 32। তাহলে আমাদের যোগ করতে হবে কি দেখো, 36 যোগ 6 যোগ 32। যদি যোগ করি তাহলে কত আসে আমরা সেটা এখানে দেখবো একটু। তাহলে এখানে হচ্ছে 32 আর হচ্ছে 36 আর হচ্ছে 6, দেখি কত আসে। মানে জাস্ট এই 32 36 নিলাম আর 6, তাহলে দেখো 6 6 12 আর 2 হচ্ছে 14, এখানে হবে 14, 4 হাতে আছে 1, 3 3 6 আর 1 7, 74, অর্থাৎ যোগ করলে আসে 74। লক্ষ্য করো, তাহলে প্রোপানোয়িক অ্যাসিড যদি আমি আণবিক ভর বের করি প্রোপানোয়িক অ্যাসিডের, তাহলে 74 পাই। লক্ষ্য করো আমাদের এই যে খ হচ্ছে এটার অ্যান্সার। তাহলে বি যৌগটির আণবিক ভর কত? তাহলে বি যৌগটি হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, এটার আণবিক ভর হচ্ছে 74, যা আমি এখন তোমাদেরকে বের করে দেখালাম। আলহামদুলিল্লাহ, আমাদের 1 নাম্বার শেষ, 74 হবে এবং এটা প্রোপানোয়িক অ্যাসিড। এরপর দেখো 2 নাম্বার কি বলেছে, বি যৌগটির সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় তার 1 মোলের পরিমাণ এই যে 44 গ্রাম, 88 গ্রাম, 2 গ্রাম, 32 গ্রাম। তোমাদেরকে বলি বি যৌগ কিন্তু এখন আমরা জানি বি যৌগটি হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। এই প্রোপানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করালে সোডিয়াম প্রোপানোয়েট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর 44, ফলে 1 মোল হলে 44 গ্রাম হবে। আণবিক ভরটা হচ্ছে 44, মোলে কনভার্ট করলে অর্থাৎ মোল লিখলে তখন 44 গ্রাম লিখতে হবে। তো আমি বিক্রিয়াটি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। দেখো প্রোপানোয়িক অ্যাসিড, বি কিন্তু প্রোপানোয়িক অ্যাসিড, বি প্রোপানোয়িক অ্যাসিড। বিক্রিয়াটি দেখালে তোমাদের অনেকদিন মনে থাকবে, সেই জন্য আমি দেখাচ্ছি। বি প্রোপানোয়িক অ্যাসিড, দেখো CH3 CH2 বন্ড CH2, সরি প্রোপানোয়িক অ্যাসিড CH2 হবে না, এই জায়গায় হবে COOH। দেখো COOH প্লাস সোডিয়াম কার্বনেট Na2CO3, বিক্রিয়া করলে এরকম হবে, দেখো CH3, দেখো CH3 বন্ড CH2 বন্ড COONA। লক্ষ্য করো এই যে হাইড্রোজেনটাকে তার এই দিয়ে একটা সোডিয়াম বসবে, COONA প্লাস প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। দেখো প্রোপানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করলে সোডিয়াম প্রোপানোয়েট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখন এটা সমতা বিধান হয়েছে কিনা দেখো, হয়নি, কারণ এখানে 2টা সোডিয়াম, কিন্তু আমার এখানে লেগেছে একটা সোডিয়াম। তাহলে আমি যদি 2 দিয়ে গুণ করি, এখানে যদি 2 দেই, তাহলে এই জায়গায় 2 দিতে হবে। দেখো তাহলে হয়ে গেল এটা। ফলে ফলে কি হচ্ছে দেখো, অক্সিজেন মিল হচ্ছে কিনা দেখো, অক্সিজেন এখানে 3টা, আর এই জায়গায় 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 4 3 7। তো আমাদের এখানে দেখো হয়েছে কিনা, এখানে 2টা অক্সিজেন, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, আর এখানে 2, 4 2 6, আর এখানে 1 7 হয়ে গেল। বাস দেখো অক্সিজেন 7 হয়ে গেল। হাইড্রোজেনে মিল হয়েছে, দেখো এখানে 3 2 5 আর 1 6, 2 দিয়ে যদি গুণ করো 6 দুগুণে 12, আর এখানে দেখো 3 2 5 আর 2 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10, আর এখানে 2টা হাইড্রোজেন 12 হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আমি কার্বন ডাইঅক্সাইড পেলাম 1 মোল পেলাম, 1 মোল কার্বন ডাইঅক্সাইডের ভর হচ্ছে 44 গ্রাম। কিভাবে? কার্বন হচ্ছে 12, তাহলে 12 প্লাস 16 ইন্টু 2, 16 দুগুণে 32। তাহলে আমি একটু তোমাদেরকে দেখাই। তা আমাদের গ্যাসটা হচ্ছে কি দেখো, বি যৌগটির সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় তার 1 মোলের পরিমাণ কত? তাহলে গ্যাসটা উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড, তাহলে তার 1 মোল বের করবো। তাহলে দেখো গ্যাসটা আমরা জেনে গেলাম কার্বন ডাইঅক্সাইড, তোমাদেরকে বিক্রিয়াটি দেখিয়েছি আমি, এই জায়গাটি মুছে ফেললাম। দেখো কার্বন ডাইঅক্সাইড, তাহলে কার্বন ডাইঅক্সাইডের 1 মোল দেখো বের করছি, কার্বন ডাইঅক্সাইড, তাহলে 12 যোগ 16 ইন্টু 2 ইকুয়াল টু হবে 44। তাহলে
যোগ করলে 44, এই 44কে যদি তুমি গ্রামে প্রকাশ করো তখন বলতে পারবে 1 মোল। তাহলে 1 মোল কার্বন ডাইঅক্সাইড ইকুয়াল টু হবে 44 গ্রাম। তাহলে দেখো বীজগুটির সাথে সোডিয়াম কার্বনেটের বিক্রিয়ায় যে গ্যাস উৎপন্ন হয় তার 1 মোলের পরিমাণ 44 গ্রাম। বাস, আর কোনো কথা নেই, এটার অ্যান্সার হবে ক। এটার অ্যান্সার হবে ক। এরপর আমি চলে যাচ্ছি সরাসরি 3-এর মধ্যে, ফরমালিনের আয়তন হিসাবে কি পরিমাণ মিথানেল থাকে। তো প্রথমে তোমাদেরকে বলি ফরমালিন কি। মিথানেলের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে। লক্ষ্য করো, মিথানেলের সংকেতটা আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি। মিথানেলের সংকেত দেখো HCHO, এটা হচ্ছে মিথানেল। এটার 40% জলীয় দ্রবণ, মানে মিথানেল নিতে হবে 40%, অর্থাৎ 40 মিলিলিটার। যদি তুমি 100 মিলিলিটার দ্রবণ তৈরি করো, মিথানেল হবে এই যে এটা হবে 40 মিলিলিটার, আর 60 মিলিলিটার হবে পানি। মিক্সচারটা তৈরি করলে ওইটা ফরমালিন হবে। তো এই যে ফরমালিনের মধ্যে মিথানেল আছে, সেই মিথানেল হবে 40%, অর্থাৎ তুমি যদি 100 লিটার করো তো 40 লিটার দিতে হবে মিথানেল, আর 60 লিটার দিতে হবে পানি। এরপর যে মিক্সচার তৈরি করবে সেটাই হবে ফরমালিন। তাহলে আয়তন হিসাবে, যেহেতু মিলিলিটার আয়তনের একক, আয়তন হিসাবে ফরমালিনের মধ্যে মিথানেল থাকে 40%। তাহলে দেখো আয়তন হিসাবে, এই যে ফরমালিনে আয়তন হিসাবে কি পরিমাণ মিথানেল থাকে 40%। দেখো ক হচ্ছে এটার অ্যান্সার 40%। বাস, হয়ে গেল 40%। এবার বলি ভর হিসাবে কত থাকে। ভর হিসাবে 37% থাকে। দেখো ফরমালিনে ভর হিসাবে কি পরিমাণ মিথানেল থাকে, অ্যান্সার হচ্ছে 37। দেখো 37%। এটার অর্থ কি? অর্থাৎ তুমি যদি 100 গ্রাম দ্রবণ তৈরি করো, 100 গ্রাম মানে ভর দিয়ে বলছি, তাহলে তোমরা তো জানো এই যে 37 যদি আমি মিথানেল নেই, এই এত গ্রাম 37 গ্রাম HCHO মিথানেল নেই, তাহলে পানি নিতে হবে 63 গ্রাম। লক্ষ্য করো, এটা নিতে হবে পানি, 63 গ্রাম নিতে হবে পানি। কিভাবে? 63 আর 37 যোগ করলে কিন্তু 100 হয়। কিভাবে? 37 আর এখানকার 3 যোগ করলে হয় 40, আর 60, মানে মোট কথা এই দুটো যোগ করলে 100 হবে। তাহলে 37 গ্রাম যদি মিথানেল হয় তাহলে 63 গ্রাম পানি। তুমি যদি মনে করো যে হ্যাঁ আমি 37 টন মিথানেল নেব, তাহলে তুমি 63 টন নিতে হবে তোমাকে পানি। নিলে মিক্সচারটা করলে এটা হয়ে যাবে ফরমালিন। তাহলে ফরমালিনে ভর হিসাবে থাকে 37% মিথানেল এবং 63% থাকে পানি। তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা? 37%। দেখো ফরমালিনে ভর হিসাবে কি পরিমাণ মিথানেল থাকে 37%। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমি এখন এই অংশটা মুছে ফেললাম, কারণ 4টি MCQ আমাদের কমপ্লিট। মুছে ফেললাম। আলহামদুলিল্লাহ আমাদের 4টি MCQ কমপ্লিট। আমরা এখন 5ম MCQতে যাচ্ছি। আচ্ছা দেখো 5ম MCQটা কি। অ্যাকচুয়ালি 5ম এবং 6ষ্ঠ এই দুইটার জন্য একটা উদ্দীপক দেওয়া আছে। সেটা কি? এটা হচ্ছে বিউটিন, CH3CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস ব্রোমিন, অ্যারো দিয়ে X লিখেছে। এটা একটা যৌগ হবে। সেই যৌগটা যা হয় হবে তারপরে দেখা যাবে। কিন্তু 5 নাম্বার কি বলেছে দেখো, উদ্দীপকের যৌগটিকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা, লক্ষ্য করো উদ্দীপকের যৌগটিকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ব্র্যাকেটে লেখা আছে AQ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা জারিত করলে কি ধরনের যৌগ উৎপন্ন হবে? তোমরা জানো গ্লাইকল হবে। আমি বিক্রিয়াটি লিখছি, দেখো এরকম বিক্রিয়াটি, CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 যোগ পানি যোগ জার্মান অক্সিজেন। এই অ্যারোর মধ্যে দেখো এটা KMnO4, এটা যদি জলীয় দাও, এই যে এখানে অ্যাকোয়াস লেখার অর্থ হচ্ছে পানির মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যুক্ত করা। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট এই জার্মান অক্সিজেন প্রদান করে। তো পানি আর জার্মান অক্সিজেন এই দুইটা এটার সাথে বিক্রিয়া করে কি তৈরি করে দেখো, CH3 বন্ড CH2 বন্ড CH, এই জায়গায় হবে OH বন্ড, এই জায়গায় হবে CH2, এই জায়গায় হচ্ছে OH। এটা কিন্তু গ্লাইকল। প্রশ্ন জাগে গ্লাইকল কি? এটা কিন্তু একটা অ্যালকোহল। OH থাকলেই অ্যালকোহল হবে, কিন্তু এটা গ্লাইকল কেন? পাশাপাশি দুটি কার্বন যদি, এই যে দেখো এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, পাশাপাশি দুটি কার্বনে যদি দুটি OH গ্রুপ থাকে,
দুটি OH মূলক যুক্ত থাকে তখন ওই যৌগটাকে গ্লাইকল বলে। তাহলে এটা গ্লাইকল। দেখো এই কার্বনটাতে OH, এই যে দ্বিবন্ধনটা ভেঙে, এই দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে এই জায়গাটার মধ্যে একটা OH আর এই কার্বনটার মধ্যে একটা OH যুক্ত হয়েছে, এটা গ্লাইকল। এটা হচ্ছে বিউটিন গ্লাইকল, মানে অ্যালকিন গ্লাইকল হয়। অ্যালকিন ওইটার সাথে বিক্রিয়া করে গ্লাইকলে পরিণত হয়, তাহলে কিন্তু এটা একটা গ্লাইকল যৌগ। তাহলে দেখো কি বলছে, উদ্দীপকের যৌগটিকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাকোয়াস দ্বারা জারিত করলে কি ধরনের যৌগ উৎপন্ন হবে? অ্যালডিহাইড? নো। গ্লাইকল? হ্যাঁ। অ্যান্সার হচ্ছে গ্লাইকল। অ্যালকাইন? অবশ্যই না। এরপর আরেকটা আমি লিখিনি, দরকার নেই, কারণ অ্যান্সার তো হচ্ছে গ্লাইকল। গ্লাইকল হবে, পাশাপাশি দুটি কার্বনে দুটি OH মূলক যুক্ত থাকবে, গ্লাইকল। তাহলে মুছে ফেললাম, অ্যান্সার হচ্ছে গ্লাইকল। এরপর আমি আরেকটি বিক্রিয়া লিখব, সেটি হচ্ছে এই বিক্রিয়াটি লিখব। এই বিক্রিয়াটি কি দেখো, CH3 বন্ড CH2 বন্ড CH ডাবল বন্ড CH2 প্লাস এখানে হবে ব্রোমিন। লক্ষ্য করো, তোমরা জানো ব্রোমিন করবে কি, এই বন্ধনটি ভেঙে এখানে একটা ব্রোমিন হবে আর এই জায়গায় একটা ব্রোমিন হবে। তাহলে আমি যৌগটি লিখছি, CH3 বন্ড CH2 বন্ড CH, এই জায়গায় হবে একটি ব্রোমিন, বন্ড CH2, এই জায়গায় হবে একটি ব্রোমিন। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 1 2 ডাইব্রোমো বিউটেন, এটার নাম বিউটেন হবে। দেখো আমি নামকরণ অধ্যায় আলোচনা করেছি, সব নামকরণ যেখানে যে লেকচারটির মধ্যে নামকরণ আলোচনা করেছি সেখানে তোমরা এগুলো পেয়ে যাবে। লক্ষ্য করো, এই 1 নম্বর কার্বনে ব্রোমিন আছে, এটা 2 নম্বর কার্বন, 2 নম্বর কার্বনে ব্রোমিন আছে। তো 1-এর মধ্যে ব্রোমিন থাকাতে, 2-এর মধ্যে ব্রোমিন থাকাতে 1,2 ডাইব্রোমো, কেন 2টা ব্রোমিন আছে বলে, ব্রোমিন থেকে ব্রোমো, ডাই হচ্ছে 2টার জন্য, তো ডাইব্রোমো। এরপর বিউটেন কেন, 4টা কার্বন থাকার কারণে, 1 2 3 4। তো তোমাদের কারো মনে প্রশ্ন হতে পারে যে স্যার এরকম যদি আমি নাম্বারিং করি 1 2 3 4, 3 4 ডাইব্রোমো বিউটেন হবে না। এটা কেন জানো? কারণ নাম্বারিং করার সময় যেগুলো কার্যকরী মূলকগুলো যুক্ত থাকবে, যে মূলকগুলো যুক্ত থাকবে, যেমন ব্রোমিন যুক্ত আছে, ওরা যেই কার্বনে যুক্ত আছে ওরা যেন কম নম্বর প্রাপ্ত হয়। যেমন এটাতে যদি তুমি যুক্ত করো 1, তাহলে এটাতে 2, এটাতে 3, এটাতে 4, তাহলে ওরা ব্রোমিন যুক্ত আছে যে কার্বনগুলোতে, সেগুলো 1 আর 2 পাচ্ছে। আর যদি তুমি এদিক থেকে নাম্বারিং করো তাহলে 1 2 3 4 পাবে। 3 4 হচ্ছে বেশি নাম্বার যদি দেওয়া হয় তাহলে এটা যুক্তিযুক্ত নয়, নিয়মের মধ্যে পড়ে না। নিয়মের মধ্যে কি এমনভাবে নাম্বারিং করতে হবে যেন শাখাযুক্ত অথবা কার্যকরী মূলকগুলো যে কার্বনে যুক্ত আছে তারা যেন কম নম্বর প্রাপ্ত হয়। এই যে কম নম্বর পেয়েছে, এই জন্য 1-এর মধ্যে ব্রোমিন যুক্ত আছে আর 2-এর মধ্যে ব্রোমিন যুক্ত আছে, এই জন্য 1 2 ডাইব্রোমো বিউটেন এটার নাম। তাহলে অ্যান্সার হচ্ছে, দেখো অ্যান্সার হচ্ছে 1 2, এই যে গ হবে অ্যান্সার 1 2 ডাইব্রোমো বিউটেন। কি যে এক্স, দেখো এই যে এক্স যৌগটির নাম কি, এখানে বিক্রিয়া করার পর যে যৌগটি তৈরি হবে এই এক্স যৌগটির নাম কি, হয়ে গেল 1 2 ডাইব্রোমো বিউটেন। এইটা অ্যান্সার গ, 1 2 ডাইব্রোমো বিউটেন। আলহামদুলিল্লাহ আমাদের 6 নাম্বার শেষ। এবার আমরা চলে যাব 7 নাম্বারের মধ্যে। 7 নাম্বার কি বলেছে দেখো, ফরমালিনের মূল উপাদানের কার্যকরী মূলক কোনটি? তোমরা তো জানো ফরমালিনের মধ্যে মিথানেল থাকে, তো ওই মিথানেল যৌগটির কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড মূলক CHO। এই যে দেখো ক, এটার অ্যান্সার কি বলছে, ফরমালিনের মূল উপাদানের কার্যকরী মূলক কোনটি? আমরা জানি ফরমালিনের মূল উপাদান হচ্ছে মিথানেল, আর মিথানেলের কার্যকরী মূলক হচ্ছে অ্যালডিহাইড, আর অ্যালডিহাইড হচ্ছে এই যে CHO, এরকম হাইফেন দিয়ে, এটা মানে বন্ড CHO, মূলকের আগে একটা বন্ড দেখাতে হবে, এই বন্ড CHO। তাহলে ফরমালিনের মূল উপাদানের কার্যকরী মূলক কোনটি? এই যে অ্যালডিহাইড মূলক CHO। আলহামদুলিল্লাহ আমরা আজকে 7টি অবজেক্টিভ এখানে নির্ধারণ করেছিলাম এবং সেই 7টি অবজেক্টিভে আলোচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই থাকবে। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমি আরও গুরুত্বপূর্ণ MCQ নিয়ে, একই এই অধ্যায়েরই আরও কিছু গুরুত্বপূর্ণ MCQ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, ফি আমানিল্লাহ। ধন্যবাদ সকলকে।